আমাকে বিয়ে করবেন? দ্বিধাহীন প্রশ্নটিতে রাত্রি চমকে তাকালো আদিলের দিকে। ছেলেটা তাকে এমন অদ্ভুত একটা প্রশ্নও যে করতে পারে এ বিষয়ে ন্যূনতম চিন্তাও কখনো তার মাথায় আসেনি। প্রশ্নটিতে অবাক হয়নি সে, তবে প্রশ্নটায় তার হৃৎপিণ্ড কাঁপছে ভয়ে। হ্যাঁ, এই ছেলেটাকে সে ভয় পায়। ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। রাত্রি শুনেছে আদিল মানসিক সমস্যাগ্রস্ত। তার জীবনের একটা বড় দুর্ঘটনার পরই সে এমন হয়ে গেছে। আগে ভালো ছিল, তবে রাত্রির ভয় পাওয়ার সূত্রপাত সেদিন থেকে, যেদিন ছাত্রী মালিহার রেজাল্ট প্রকাশিত হয়েছিল। সেদিন সে রোজগার মতো মালিহাকে পড়াচ্ছিল। হঠাৎ আদিল এলো একটা বেত নিয়ে। এসে প্রায় হুঙ্কার দিয়ে বলল, কি পড়ান আপনি? কি পড়ান? এত সুষ্ঠু মিষ্টভাবে স্টুডেন্ট পড়ালে হবে? এই নিন বেত, পিটিয়ে পিঠে চামড়া তুলে ফেলবেন। ধরুন। ধরুন কথাটা বলার সময় আবারও হুঙ্কার দিয়ে উঠল আদিল। রাত্রি যেন কেঁপে উঠল ধমকে, দ্রুত বেতটা ধরল। আদিল বলল, অঙ্কে মাত্র ৩৫ পেয়েছে, কেন? আপনি কি ওকে ভালো করে পড়ান না? রাত্রির কণ্ঠ বসে গেছে ভয়ে। কথা বলতে গিয়ে দেখলো গলা দিয়ে কথা বের হচ্ছে না। খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে বলল, আমি তো ওকে অঙ্ক পড়াই না ভাইয়া, আমি ইংরেজি পড়াই। আপনি ইংরেজি শিক্ষক? কেন, বাংলা ভাষা অপছন্দ করেন? জি না, পছন্দ করি। তাহলে ইংরেজি শিক্ষক কেন হলেন? অনেকেই তো হয়। অনেকে হলেও আপনি হবেন না। কাল থেকে ওকে বাংলা পড়াবেন, কোনো ইংলিশ টিংলিশ চলবে না, বুঝেছেন? জি জি ভাইয়া। আদিল হাসল। রাত্রিকে একটা বাটিতে পায়েস খেতে দেওয়া হয়েছিল। রাত্রি তখনও 1 চামচ পায়েসও মুখে দেয়নি। আদিল রাত্রিকে দেওয়া পায়েস থেকে 1 চামচ পায়েস খেলো। শুধু 1 চামচই খেলো না, সে পায়েসের বাটিটাই নিয়ে গেল। ওই দিন এবং আরও কিছু ঘটনার জন্য রাত্রি নিশ্চিত হয়েছিল এই ছেলের মাথায় আসলেই গণ্ডগোল আছে। আর আজ আরও একবার প্রমাণ পেল। মৌনতা সম্মতির লক্ষণ। আমি কি তবে আপনার এই মৌনতাকে সম্মতি ভেবে নেব? রাত্রিকে নিশ্চুপ থাকতে দেখে বলল আদিল। রাত্রি সঙ্গে সঙ্গে বলে উঠল, না, এটা সম্মতির লক্ষণ নয়। তার মানে আপনি অসম্মতও নন, তাই তো? রাত্রি বারবার দরজার দিকে তাকাচ্ছে। মালিহা কোথায় চলে গেল? মেয়েটা পড়তে বসে এখানে সেখানে চলে যায়। ও এখানে থাকলে নিশ্চয়ই ওর ভাই এই রকম একটা কথা বলতে পারতো না। ছেলেটার আবার মাথায় সমস্যা। একটা সাধারণ মানুষকে যা বুঝিয়ে বলা যায়, তা একটা মাথায় গণ্ডগোল থাকা মানুষকে বলা যায় না। এরা সহজেই রেগে যায়। এই যেমন সে দরজার দিকে তাকাচ্ছে বলেও আদিল রেগে গেল। টেবিলে চাপড় মেরে বলল, ওদিকে তাকাচ্ছেন কেন বারবার? রাত্রি আবারও কেঁপে উঠল টেবিলে আঘাত করার তীব্র শব্দে এবং সঙ্গে সঙ্গে আদিলের দিকে তাকালো। আদিল নরম হেসে বলল, আমি আপনাকে ভালো রাখবো, আমি আপনাকে ভালোবাসবো। শুনেছি আপনার নাকি যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায়। কথা দিচ্ছি, একটা টাকাও যৌতুক নেব না আপনার বাবার থেকে। আপনি রাজি? না, আমি আপনাকে বিয়ে করব না। আদিলের চোখে তপ্ত দৃষ্টি ফিরে এলো। জানতে চাইল, কেন? এরকম করে বললেই বিয়ে করা যায়? তাছাড়া আপনার... রাত্রি থেমে গেল। এখনই মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিল সে। একজন মানসিক রোগীকে কখনোই বলা উচিত নয় তার মাথায় গণ্ডগোল। আদিল অবাক হয়ে জানতে চাইল, আমার কি? কিছু না। রাত্রি উঠে দাঁড়ালো। দ্রুত ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। জানে না মালিহা কোথায়। সে বসার ঘর থেকে ডেকে বলল, মালিহা, আমি চলে যাচ্ছি, জরুরি একটা কাজ আছে, কাল আসবো। বলে আর দাঁড়িয়ে রইল না। দ্রুত পায়ে বের হলো ফ্ল্যাট থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে আদিলের কণ্ঠ শুনতে পেল, না পড়িয়ে চলে যাচ্ছেন? মাইনে থেকে টাকা কাটবো কিন্তু। রাত্রি গ্রাহ্য করল না। তবে মাইনে থেকে টাকা কাটলে তার অনেক ক্ষতি হবে। কিন্তু এই ছেলেটার সাথে আর এক মুহূর্তও থাকা সম্ভব ছিল না। বিল্ডিং থেকে বেরিয়ে দেখল আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টির কবলে পড়ার আগেই বাড়ি পৌঁছতে হবে। একটা রিকশা থামলো। সচরাচর রিকশায় সে যাতায়াত করে না। মালিহার বাসা থেকে তার বাসা 10 টাকা ভাড়া। নিত্য যানবাহনে আসা যাওয়া করলে মাসে 520 টাকা খরচ। কি দরকার শুধু শুধু এত খরচ করার? তাছাড়া এত টাকা গাড়ির পিছনে খরচ করার সামর্থ্যও তার নেই। বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই আকাশ ছাপিয়ে বৃষ্টি ঝরতে শুরু করলো। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৈশাখ মাস হওয়ায় এখন হুটহাট করেই ঝড় শুরু হয়।
ঘরে ঢুকে দেখতে পেল বাবা চিন্তিত মুখে বসার ঘরে বসে আছে। কারণ জানতে ইচ্ছা হলো, কিন্তু চিন্তিত মানুষটাকে বিরক্ত করা ঠিক হবে বলে মনে হলো না। রাত্রি চলে এলো নিজের ঘরে। ঘর অন্ধকার। ঝড়ের কারণে জানলা দুটো বন্ধ করেছে শ্রাবণী। বিদ্যুৎও নেই, তবে অন্ধকার ঘরেও ঝাপসা আলো আলো একটা ব্যাপার আছে। রাত্রি শ্রাবণীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, বাবার কি হয়েছে? তোমার বিয়েটা এবারও হবে না, শ্রাবণী বলল। রাত্রি কথাটাই অবাক হলো না। এটা নতুন কোনো ঘটনা নয়। হঠাৎ করে কোনো ঘটনায় মানুষ অবাক হয়, কিন্তু যে ঘটনা ইতিমধ্যে অনেকবার ঘটে গেছে তাতে অবাক হওয়ার কিছু উপস্থিত থাকে না। সে এ সম্পর্কে কোনো উক্তি উচ্চারণ করল না। মোবাইলের আলো জ্বালিয়ে দেওয়ালের কোণ ঘেঁষা সিলিং লাগাতার ফাটলটা দেখল। ফাটল বেয়ে বৃষ্টির পানি নামতে শুরু করেছে। কিছুক্ষণ পরই সারা রুম তলিয়ে যাবে। শ্রাবণীর কণ্ঠে হঠাৎ তিক্ততা টের পাওয়া গেল। আর ভালো লাগে না এ ঘরে থাকতে। এখান থেকে ফুটো, ওখান থেকে ফাটা, অসহ্য। রাত্রি এ কথার প্রত্যুত্তরেও কিছু বলল না। বসার ঘরে এসে দেখল বাবা তখনও বসে আছে। তার মুখে এখনো চিন্তার ভারী পর্দাটা দুলছে। রাত্রি এগিয়ে এসে বলল, মুখ ভার করে বসে থেকো না আর। কি হবে মুখ ভার করে? পাত্রটাত্রও দেখো না আর, কোনো লাভ নেই। এনামুল শিকদার মুখ তুলে চাইলেন। তার চেহারাটা কেমন মরা মরা, দৃষ্টির ভাষাটাও মৃত। কয়েক সেকেন্ড কি যেন ভাবলেন, তারপর হঠাৎ বললেন, আমার ঘরে জন্ম নিয়ে কি তুই আফসোস করিস মা? এটা কেমন প্রশ্ন বাবা? আফসোস করব কেন? এটা আফসোস করার মতো কোনো বিষয়ই না। এনামুল শিকদার মাথা নুইয়ে ফেললেন, আর নুইয়েই রাখলেন। দীর্ঘক্ষণ কেটে গেল, তিনি মাথা তুললেন না। দরজায় শব্দ হলো। অয়ন কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাতে শ্রাবণী খেলো না। প্রায় রাতেই না খেয়ে থাকে সে। কী সব রান্না হয়, ওসব কি খাওয়া যায়? পটল ভাজি আর ঝিঙা ভাজি, দিন দিন নিরামিষ তরকারি শুধু। বাকি সবাই খেতে পারলেও সে পারে না, হয়তো ছোট তাই। বাকিদের কোনো অভিযোগ নেই, কিন্তু তার নিজের পরিবারের প্রতি অনেক অভিযোগ। আজ রাতে সে কাঁদল অনেক কিছু মনে করে। তাদের ঘরে ভালো কিছু তেমন রান্না হয় না, তার তেমন ভালো জামাও নেই, স্কুলের সহপাঠীদের চলাফেরাই অন্যরকম। আর সে এ কথা ভেবে তার কান্না আরও ভারী হয়ে ওঠে। টপটপিয়ে নামতে থাকে জল। প্রতিটা ফোঁটায় সে হাত দিয়ে মুছে ফেলে, কিন্তু জলের ধারা তার কপল ভিজিয়ে দেয় আবারও। কারো পদধ্বনি কানে এলেই শ্রাবণীর অবাধ্য চোখের জল বাধ্যভাবে রুদ্ধ হয়ে যায়। দ্রুত চোখ মুছল সে। ঘুমিয়েছে এমন ভঙ্গিতে শুয়ে পড়ল। আগমনকারীকে বোঝাতে চাচ্ছে সে ঘুমিয়েছে। মেঝে থেকে পানি অপসারণ করা হলেও স্যাঁতস্যাঁতে ভাবটা যায়নি। রাতে যদি আবারও বৃষ্টি নামে, তাহলে পানি অপসারণের মতো শ্রমসাধ্য কাজটাই বৃথা যাবে। শ্রাবণীর দিকে চোখ ফেরালো রাত্রি। ও কি ঘুমাচ্ছে? রাত্রির মনে হলো না শ্রাবণী আসলেই ঘুমাচ্ছে। তাই বলল, ঘুমের ভান কেন করছো শ্রাবণী? বোনের এই কথা শুনে শ্রাবণীর বাধ্য কান্না জল আবারও অবাধ্য হলো। শ্রাবণী কাঁদছে বুঝতে পেরে রাত্রি ওর দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে। তুমি কাঁদছো? শ্রাবণী আর কান্না লুকাতে পারল না। মেয়েটা কোনো কিছু লুকিয়ে রাখতে একদমই পারদর্শী নয়। সে উঠে বসল, কান্না চোখে জানতে চাইল, আমরা কি খুব গরিব আপু? হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আমাদের ঘরে কেন ভালো খাবার রান্না হয় না? রাত্রি চট করে কোনো উত্তর দিতে পারল না। এরকম প্রশ্নের উত্তর চট করে দেওয়াও যায় না। ক্ষণিকের জন্য ভাবনাবিষ্ট হয়ে থেকে উত্তর দিল, রোজ ভালো খাবার খেতে চাইলে ভালো পরিমাণ টাকাও দরকার। যদি ভালো খাবারের পিছনেই টাকা ব্যয় হয়, তাহলে তোমার আর অয়নের লেখাপড়ার খরচ কিভাবে ম্যানেজ হবে? বাড়ি ভাড়া সহ যাবতীয় খরচ কিভাবে পরিশোধ হবে? আমরা খুব দরিদ্র। শ্রাবণীর কণ্ঠ করুণ শোনালো। খুব না, তবে দরিদ্র। আর দরিদ্রতা হয়তো কষ্টের, তবে কোনো আফসোসের বিষয় না। পাশের বাসার মিরাদের দিকে দেখো, কি আছে ওদের? ওদের পটল আর ঝিঙা ভাজি খেতেও অনেক কষ্ট করতে হয়। নিজেদের থাকার জায়গাটুকু বহু কষ্টে ধরে রেখেছে। তাদের থেকে কি তুমি ভালো আছো না? কোনো উদাহরণ শ্রাবণীকে মানাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে দিয়ে দাও। রাত্রির ভীষণ হাসি পেল এবার। মেয়েটা খুব বেশি যন্ত্রণাকাতর হলে কি যে বলে তা হয়তো নিজেও জানে না। রাত্রি বলল, বিয়ে? আচ্ছা, পাত্র খুঁজে দেখব। আগে এসএসসি পরীক্ষা দাও, A+ হও, তারপর।
তুমি জানো আমি কখনো A+ পাবো না, সেজন্যই তো A+-এর কথা বললাম। শ্রাবণীর কান্না থামলো। হঠাৎই একটা প্রশ্ন জানতে খুব আগ্রহ হলো তার, কিন্তু প্রশ্নটা করা উচিত হবে কি না জানে না। অবশ্য সে এমন মেয়েও না যে উচিত অনুচিত নিয়ে ভাববে। সে জানার আগ্রহটা প্রকাশ করে ফেলল। আচ্ছা, এই যে তোমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তোমার কষ্ট হয় না? প্রশ্নটাতে রাত্রি ভাবনাচ্ছন্ন হয়ে পড়ল আবারও। উত্তর খুঁজল নিজের মনে। কষ্ট হয় না? সে খুঁজে পাওয়া উত্তরটা শ্রাবণীকে বলল, হতো। এখন হয় না? মানুষ কোনো কিছুর সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তোমার সেটা নিয়ে ভাবতে হবে না, ঘুমাও। রাত্রি ঘরের লাইট অফ করে টেবিল ল্যাম্প চালিয়ে বসলো। লেখাপড়া শেষ করলেও এখন প্রতি রাতে টুকটাক লেখাপড়া করে সে। অনার্স শেষ করেছে। এরপর আর লেখাপড়া করার ইচ্ছা থাকলেও নিজের পরিবারের কথা ভেবে ইচ্ছা হত্যা করেছে। বর্তমানে ইচ্ছা শক্তি কিছু নয়, অর্থশক্তিই সব। যাদের অর্থশক্তি নেই তাদের ইচ্ছা শক্তি মূল্যহীন। টেবিলের উপর মোবাইলটা বেজে উঠল তারস্বরে। অপরিচিত কলার। রাত্রি রিসিভ করলো না। অপরিচিত নাম্বারের কল সে খুব একটা রিসিভ করে না। তাছাড়া এখন রাত 11:30। এটা কাউকে কল দেওয়ার উপযুক্ত সময় বলে মনে হয় না তার। কলটা বেজে কেটে গেল। সঙ্গে সঙ্গে আবারও কল এলো সেই নাম্বার থেকে। রাত্রি ফোন সাইলেন্ট করে ফেলল। কলটা এবারও বাজতে বাজতে কেটে গেল। রাত্রির মনে হলো পরিচিত কেউ কল দিচ্ছে, কিন্তু যারা পরিচিত তাদের সবার ফোন নাম্বার সে চেনে। চতুর্থবার কল রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম, কে বলছেন? রাত্রি জানতে চাইল। ওয়ালাইকুম আসসালাম। নিজের বরকে চেনেন না? কেমন স্ত্রী আপনি? রাত্রির ভ্রুকুটি হলো। বলল, রং নাম্বার। রং না, একদম রাইট। আপনার নাম রাত্রি? আপনার বাবার নাম এনামুল শিকদার। মা মারা গেছে 11 বছর আগে। সৎ মায়ের নাম প্রিয়ারা। বড় বোনের নাম মিথিলা, ভাইয়ের নাম অয়ন, ছোট বোন শ্রাবণী। বলুন, আমি কি ভুল জায়গায় কল দিয়েছি? আপনি ভুল মানুষ। রাত্রি থ হয়ে গেছে। কে এই লোক? অনেকক্ষণ ভেবে তার আদিলের কথা মনে পড়ল। এটা কি আদিল? রাত্রি সঙ্গে সঙ্গে কল কাটল। ব্লক করলো নাম্বারটা। মনে হলো কোনো যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছিল সে কিছুক্ষণের জন্য। ছেলেটা তো তাকে সত্যি সত্যি জ্বালাতন শুরু করেছে। শ্রাবণী, ভাত খেতে এসো, প্রিয়ারা ডাকলেন। শ্রাবণী স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এ সময় প্রিয়ারা বেগমের আগমন তার ভালো লাগলো না, কিন্তু সেটা প্রকাশ না করে জানতে চাইল, কি রান্না করেছেন? ভাত আর আলু ভর্তা বানিয়েছি। শ্রাবণী মুখ বিকৃত করল। রাতে পটল আর ঝিঙা ভাজি, আর এখন আলু ভর্তা। আমি খাবো না, আপনারা খান। রাতেও তো কিছু খাওনি, এখন তোমার অবশ্যই কিছু খাওয়া উচিত। খাবো না আমি। আপনার কি তাতে? আপনি কি আমার মা? মা সাজার চেষ্টা করবেন না। শ্রাবণীর কথায় দৃষ্টি নত হয়ে যায় প্রিয়ারার। হৃদয়ের কোথাও খারাপ লাগার তীব্র গুঞ্জন টের পেলেন, যদিও এটা নব্য ঘটনা নয়। শ্রাবণী তাকে কখনোই পছন্দ করত না। অয়ন শ্রাবণীর কথার ক্ষুদ্রাংশ শুনে এ ঘরে এলো। কি বললি তুই? কি বলেছি? ভাত খাবি না? না। তুই তো ভালো, তোর বড়টাও খাবে, চল। আমার বড়টা তো তুমি, তাহলে তুমি খেয়ে নাও। চুপ, মুখে মুখে কথা। অয়ন টেনে ওকে রুম থেকে বের করলো। শ্রাবণী কিছু দূর যেতেই অয়ন প্রিয়ারার দিকে ফিরে বলল, ওর কথাই কিছু মনে করবেন না, জানেনই তো ও এরকম। প্রিয়ারা এ ব্যাপারে কোনো কথা না বলে বললেন, চলো খাবার বেড়ে দিই। 6 সদস্যের পরিবার, তবে টেবিলটা 6 জন মানুষের বসে খাওয়ার জন্য ছোট। তবুও 6 জন মানুষ গাদাগাদি করে কোনো রকম বসা যায়। তবে প্রিয়ারা সকলের সঙ্গে খান না, তিনি পরে খান। সবাইকে খাওয়ানোর পর যা অবশিষ্ট থাকে তাই খান। তবে কখনো কোনো অভিযোগ নেই তার। ইদানিং অবশ্য রাত্রিও তার সঙ্গে খায়, সকলের সাথে বসে খায় না। টাকা লাগবে বাবা, খেতে খেতে বলল শ্রাবণী। এনামুল শিকদার শ্রাবণীর দিকে তাকালেন। কিসের জন্য? টিফিনের জন্য। তোমাকে তো টিফিন বানিয়ে দেওয়া হয়। কি টিফিন বানিয়ে দেওয়া হয়? ওসব টিফিন মানুষের সামনে বসে খাওয়া যায়? সবাই ক্যান্টিন থেকে খাবার কিনে খায়, শুধু আমিই একজন যে ওরকম পচা টিফিন নিয়ে স্কুলে যায়। মিথিলা বলল, তো নিও না, না খেয়ে থেকো। বাজে ছেলে মেয়েদের মতো খামখেয়ালি করো না টাকার জন্য, টাকা গাছে ধরে না। শ্রাবণী নিজের বড় বোনকেও তেমন পছন্দ করে না, একমাত্র তার এরকম কথাবার্তার জন্য। সে বিরক্ত হয়ে বলল, তোমার কাছে তো টাকা চাইছি না, তুমি কথা বলছো কেন?
মিথিলা রাগান্বিত হলো। কি বললে তুমি? বড়দের যে ন্যূনতম সম্মান করতে হয় জানো না? রাত্রির সঙ্গে থেকে থেকেই বেয়াদবি শিখেছ না? রাত্রিও তো ছোটবেলায় এমনই বদমাইশ ছিল। অয়ন বিরক্ত হলো, বলল, কথা হচ্ছে তোমাদের মাঝে, সেখানে আর একজনকে না টানলেই কি নয়? মিথিলা কড়া গলায় বলে উঠল, তুমি কথা বলবে না। আমি ভাবতে পারছি না এ ঘরের একটা ছেলে মেয়েও ভালো হতে পারলো না কি করে। তুমিই তো বড়, তুমিই যখন ভালো হওনি আমরা কি করে ভালো হই? বড়দের দেখেই তো ছোটরা শেখে, অয়ন জবাব দিল। মিথিলা বাবার দিকে তাকালো। বাবা, তুমি কিছু বলবে না? এনামুল শিকদার যেন এতক্ষণ ধরে কিছুই শুনতে পাননি। তিনি আগেও যেমন খাচ্ছিলেন এখনো তেমনিই খাচ্ছেন। মিথিলার খুব রাগ হলো। রাগ করে না খেয়েই চলে গেল সে। প্রিয়ারা ডাকলেন, তবে সে ফিরল না। খাওয়ার পাট শেষে শ্রাবণী টাকা আনতে বাবার কাছে গেল। এনামুল শিকদার 10 টাকা বের করে দিলেন তার শার্টের পকেট খুঁজে। 10 টাকা? 10 টাকায় আজকাল কিছু হয়? ভাঙতি নেই, আজ এটাই নাও। শ্রাবণীর অভিমান হয়, সে কখনো টাকা চায় না, আজ এত দিন পর টাকা চাইতে এলো, তাও কিনা 10 টাকা দিচ্ছে। শ্রাবণী তীব্র অভিমানে টাকাটা বিছানায় ফেলে বলল, লাগবে না টাকা, আমি না খেয়ে থাকবো, আর একদিন না খেয়েই মরবো। শ্রাবণী হনহনিয়ে বেরিয়ে গেল। এনামুল শিকদার পিছন থেকে ডাকলেন, ঠিক আছে, তাহলে 15 টাকা নাও। কিন্তু শ্রাবণী তার কথা শুনল না। স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে, তার চোখে জল। নিজেকে আর 5টা মানুষের থেকে গুটিয়ে নেওয়া খুব কষ্টের, আবার তাদের সঙ্গে তাল মিলিয়ে চলাও কষ্টের। অয়ন মনে করে দরিদ্র আর বিত্তবানদের মধ্যে বন্ধুত্ব হওয়া উচিত না, অথচ তার সব বন্ধুদেরই ভালোই টাকা পয়সা। ওদের মাঝে নিজেকে খুব বেমানান লাগে। সব বন্ধুদেরই সমান খরচ করার মতো সামর্থ্য থাকা বাঞ্ছনীয়, না হলে ভীষণ লজ্জায় পড়তে হয়। দেখা যাচ্ছে কোথাও খেতে গেলে কিংবা ঘুরতে গেলে অয়নের টাকা অন্য বন্ধুরা মিলে দিয়ে দিচ্ছে। অয়ন খুব লজ্জিত বোধ করে। ইদানিং তাই সে আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে কিংবা খেতে যায় না। বন্ধুদের সাথে কোথাও খেতে যাওয়ার প্রসঙ্গ উঠলে এড়িয়ে যায়। আজও এড়িয়ে এসেছে। বাড়ি ফিরছিল। পাশের বাড়ির গেটের সামনে একটা ট্রাক দাঁড় করানো, ট্রাকে নানান মালপত্র। শুনেছিল বাড়িটা বিক্রি হয়েছে, এরা হয়তো সেই নতুন মালিক। তারা যে বিল্ডিংয়ে থাকে বিল্ডিংটা খুব পুরনো, মোট 3টা পরিবার থাকে ওই বিল্ডিংয়ে, তারা সহ সকলেই নিম্নবিত্ত। অমন পুরনো ক্ষয়প্রাপ্ত বাড়ির পাশে একটা ভালো সুন্দর বাড়ি খুবই দৃষ্টিকটু লাগে দেখতে। হঠাৎ ট্রাকের পাশে দাঁড়ানো একজন মধ্যবয়স্ক লোক অয়নকে ডাকলো, এই যে ছেলে, শোনো। অয়ন শুনেও সাড়া দিতে চাইল না। বিত্তবানদের এড়িয়ে চলতে পছন্দ করে সে। অয়ন শুনতে পায়নি ভেবে লোকটা আবারও ডাকলো, এই যে, তোমাকে বলছি। এবারও না শোনার ভঙ্গি করাটা বেয়াদবির কাতারে পড়ে যাবে বিধায় অয়ন দাঁড়ালো। কিছুটা এগিয়ে এলে লোকটা বলল, এই জিনিসপত্রগুলো ভিতরে নিতে আমাদের একটু সাহায্য করবে? না, মুখের উপর উত্তর প্রদান করল। আমি কুলি নই, এখানে অনেক আছে যারা টাকার বিনিময়ে আপনার জিনিসপত্র ভিতরে দিয়ে আসবে, তাদের সাহায্য নিন। অয়ন চলে গেল। ফারুকী সাহেব বিস্ময়পূর্ণ চোখে ওর যাওয়ার দিকে চেয়ে আছেন। রোশনি বাবার বিস্মিত আঁখি চোখ জোড়া লক্ষ্য করে বলল, বেয়াদব ছেলেপুলেদের কাছে সাহায্য চাও কোন আক্কেলে? ফারুকী সাহেব মেয়ের দিকে তাকালেন, অবাক হয়ে জানতে চাইলেন, বুঝবো কি করে কে বেয়াদব আর কে সভ্য? একটা মানুষকে দেখলেই কি বোঝা যায় সে কি রকম? কিভাবে? দেখনি ছেলেটার চোখ ছোট ছোট? তো এরকম চোখের ছেলেরা সাধারণত বেয়াদব হয়। কে বলেছে তোকে? দাদি বলেছে। দাদি? আর মানুষ পেলি না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে? শায়লা বেগম স্বামী ও মেয়ের কথায় বিরক্ত হয়ে বললেন, যাও দেখো গিয়ে কোনো মানুষ পাও কিনা। কলিং বেলের শব্দ হচ্ছে। মালিহা দৌড়ে এসে দরজা খুলল। মাথায় ওড়না দেওয়া মেরুন রঙের 3 পিস পরা একজন দরজায় দাঁড়িয়ে আছে। মালিহা সালাম দিল। দরজায় দাঁড়ানো মেয়েটি সালাম গ্রহণ করে ভিতরে ঢুকলো। কাল যে ভয়েস চেঞ্জগুলো দিয়েছিলাম সবগুলো করেছ? জি না ম্যাডাম। রাত্রির কিঞ্চিত মেজাজ খারাপ হলো। মেয়েটাকে কোনো কাজ দিলে কখনো সেই কাজ ঠিকঠাকভাবে করে না, তবুও মুখে সে কিছুই বলল না। মালিহার রুমে ঢুকে যার পণ্যায় অবাক হতে হলো তাকে। আদিল বসে আছে মালিহার টেবিলের সামনে। ওখানে আগে 2টো চেয়ার ছিল, এখন আরও একটা বাড়তি চেয়ার দেখা যাচ্ছে, যেটা দখল করে বসে আছে আদিল। রাত্রি মালিহার দিকে তাকালো, ফিসফিস করে জানতে চাইল, তোমার ভাই এখানে কেন?
মালিহা মুখ টিপে হাসল, যা দেখে আরও অবাক হলো রাত্রি। আদিল বলল, কি ফিসফিস করছেন? রাত্রি আদিলের দিকে ফিরল, খুব কষ্টে ঠোঁটে হাসি এনে বলল, কিছু না। আপনি এখনও ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আদিল হাতের ঘড়ি দেখে বলল, 4:05 বেজে গেছে, 5 মিনিট এমনিতেই লেট করেছেন, তাড়াতাড়ি পড়াতে বসুন। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি এখানে কেন? আদিল এবার খুব চমৎকারভাবে হাসল, বলল, কারণ আজ থেকে আমিও আপনার কাছে পড়ব। রাত্রির চোখ কপালে উঠল। মানে? মানে আজ থেকে আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমার ম্যাডাম। রাত্রির মনে হলো আদিল মজা করছে, কিন্তু একজন মানসিক রোগী মজা করতে পারে কিনা সেটা তার জানা নেই। রাত্রি আবারও হাসার চেষ্টা করে বলল, এসব কি বলছেন? আপনি তো হাই স্কুলের বা কলেজের ছাত্র না, আমি আপনাকে কিভাবে পড়াবো? তাছাড়া আপনি আমার থেকে বেশি লেখাপড়া করেছেন, দয়া করে আপনি এখান থেকে চলে গেলে খুশি হতাম। আপনি এখানে থাকলে আমার পড়াতে সমস্যা হবে। হুম, আপনি বুঝতে পারছেন না রাত্রি, আমি এমনি এমনি আপনার কাছে পড়তে চাইছি না, আমি লেখাপড়া ভুলে যাচ্ছি। তাহলে শুনুন ঘটনাটা। গত রাতে আমি ইংরেজি বর্ণমালা লিখতে বসলাম, লিখলামও। লেখার পর গুনে দেখি 22টা বর্ণ, বাকি 4টা কোথায় গেল? এখন আপনিই বলুন, আমার লেখাপড়া শেখার দরকার আছে কি না? রাত্রি বুঝতে পারল আদিলকে বলে লাভ নেই, তাই সে আবারও মালিহার দিকে ফিরল এবং আবারও সেই ফিসফিসানি, তোমার ভাইকে চলে যেতে বলো। কেন ম্যাডাম? একটু পড়ান না আমার ভাইকে, আমার ভাই লেখাপড়া ভুলে যাচ্ছে। মালিহার চোখে মুখে করুণ আকুতি। রাত্রির মনে হলো শুধু আদিল না, মালিহাও পাগল। রাত্রি এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখে আদিলের রাগ হলো, রুক্ষ হলো তার গলার স্বর। বলল, আপনি আসবেন নাকি আপনাকে তুলে আনতে হবে? আসুন। আসুন শব্দটা প্রায় ধমকে বলে উঠল, যাতে ভয় পেয়ে গেল রাত্রি। দ্রুত পায়ে এসে নিজের নির্ধারিত চেয়ারটায় বসে পড়ল। বুক ধুকপুক করছে, এই কেমন কঠিন পরীক্ষা শুরু হলো তার সঙ্গে। পড়ান। কি পড়াবো? ওকে যা পড়ান আমাকেও তাই পড়াবেন। রাত্রি 2 ভাই বোনকে আলাদাভাবে 10টা ভয়েস চেঞ্জ করতে দিল। 5 মিনিটের মাথায় আদিল বলল, নিন। এর মধ্যেই করা শেষ? রাত্রি অবাক হলো, এর চেয়েও বেশি অবাক হলো যখন দেখলো উত্তরগুলো সঠিক। রাত্রি অবিশ্বাস্য চোখে তাকালো। একজন পাগল কি করে, কিভাবে সম্ভব এটা? তোমার করা হয়েছে? মালিহাকে বলল রাত্রি। দেখি। মালিহা 3টে করেছে, এর মধ্যে 2টোই ভুল। তোমাকে এই শিখিয়েছিলাম? আদিল বলল। পারেনি? বেতটা কোথায়? আদিল বেত খুঁজতে শুরু করলো, কিন্তু সারা রুম খুঁজেও বেত পাওয়া গেল না। বেত কোথায়? গরম চোখে মালিহার কাছে জানতে চাইল আদিল। মালিহা বেতটা ফেলে দিয়েছে, কিন্তু সে কথা আদিলকে বললে আদিল ভীষণ রেগে যাবে, তাই মিথ্যার আশ্রয় নিল। সোহাগ চাচি ময়লা ভেবে ফেলে দিয়েছে। তাই? আচ্ছা, কোনো ব্যাপার না। আদিল টেবিলের কাছে ফেরত এলো, স্টিলের একটা স্কেল রাত্রির হাতে দিয়ে বলল, এটা দিয়ে মারুন। মালিহা কেঁদে দিল। এটা তার আপন ভাই? রাত্রি বলল, কেঁদো না, মারবো না তোমাকে। মারবেন না মানে? মারতে হবে, জোর গলায় বলে উঠল আদিল। রাত্রি খুব বিরক্ত, রাগান্বিত, তাই এবার সে ভয় পেয়ে বলে উঠল, টিচার আমি না আপনি? এ প্রশ্নে আদিল শান্ত হলো, চেয়ারে বসে পড়ল ধপ করে। মালিহাকে বলল, যা পানি খেয়ে আয়। মালিহা বাধ্য মেয়ের মতো উঠে গেল। মালিহা যেতেই আদিল বলল, কাল রাতে আপনি আমার কল কেটেছেন কেন? কল কেটেছি মানে? আপনি কি আমাকে কল দিয়েছিলেন? রাত্রি পুরোটা না জানার ভান করল। আদিল হেসে ফেলল, যা দেখে ঘাবড়ে গেল রাত্রি। আদিল বলল, আদিলের বউ হবেন অথচ কিনা ভালো মিথ্যা বলতে পারেন না? কাল থেকে আমি আপনাকে মিথ্যা কথা বলা শেখাবো। ফুল কোর্স 500 টাকা, শিখবেন? রাত্রি জবাব দিল, না। আদিল বলল, আজই ব্লগ খুলবেন। রাত্রি নিশ্চুপ। তার নিশ্চুপতা ভালো লাগছে না আদিলের। সে স্কেল দিয়ে জোরে টেবিলে আঘাত করে রাগত স্বরে বলল, খুলবেন কি না? হ্যাঁ, খুলব। আদিলের রাগান্বিত রূপে আবারও ভয় পেল রাত্রি। আদিল। দরজা থেকে ডাকটা ভেসে এলো। পারভিন দাঁড়িয়ে আছেন। আদিল তাকে দেখা মাত্রই হাত নেড়ে বলল, হাই মা, এখানে কি করছো তুমি? লেখাপড়া শিখছি। লেখাপড়া শিখছো মানে? গত রাতে আমি ইংরেজি বর্ণমালা লিখেছিলাম, কিন্তু লেখার পরে গুনে দেখি 22টা, বাকি 4টা কোথায় গেল? ম্যাডামের পড়াশোনাতে ডিস্টার্ব করো না, আমার সাথে এসো।
দেখছি বাকি 4টা অক্ষর কোথায় গেল, এসো। আদিল চলে গেল মায়ের সাথে। রাত্রির মনে হলো সে হাঁপ ছেড়ে বেঁচেছে। হাতে বাজারের ব্যাগ, বাড়ি ফিরছে রাত্রি আর ভাবছে আদিলের কথা। খুব কষ্টে সে টিউশনিটা জোগাড় করেছিল, কিন্তু আদিল যা শুরু করেছে তাতে মনে হয় না এটা বেশি দিন থাকবে। পারলে সে এখনই টিউশনিটা ছেড়ে দিত, কিন্তু টাকারও খুব প্রয়োজন। এই টিউশনির টাকাও একটু হলেও পরিবারের উপকারে আসে। এই টিউশনিটা ছেড়ে দিলে পরবর্তীতে টিউশনি আবার পাবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই ঝুঁকি নেওয়া সম্ভব না, কিন্তু আদিলের আচরণও সহ্য করা সম্ভব নয়। কি করবে? পারভিন আন্টিকে বলবে? রাত্রি সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। পারভিন আন্টিকে বললে হয়তো তিনিই টিউশনি পড়াতে যেতে নিষেধ করবেন। রাত্রি খুব অসহায় বোধ করছে। অভাবীদের একদিক ভাবলে চলে না, সব দিক ভাবতে হয়, আর সব দিক ভাবতে গিয়েই তারা আটকা পড়ে যায়। রাত্রি গভীর ভাবনায় আচ্ছন্ন হয়ে পথ এগোচ্ছিল। সামনেই রয়েছে বাঁক, আর সেই বাঁক নিতে গিয়েই তাকে সম্মুখীন হতে হলো ভয়ঙ্কর কিছুর। সে সবে বাঁক নিতে যাচ্ছিল, কিন্তু নিতে পারল না। ভয়ে প্রায় ছিটকে পড়ল রাস্তায়। তার হাতের সবজিও রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু সবজি গড়িয়ে গেল দূরে। তার দু চোখে রাজ্য জোড়া ভয়। বুকের ভিতর হৃৎপিণ্ডটা কয়েক সেকেন্ড থেমে থেকে গলা কাটা মুরগির মতো লাফাতে শুরু করলো। চোখের সামনে একজনকে মার খেতে দেখছে রাত্রি, যার থেকে তার দূরত্ব মাত্র 1 হাত। আর একটু হলে এই মার খেতে থাকা ছেলেটার সঙ্গে তার ধাক্কা লাগতো। মূলত ধাক্কা ঠেকাতেই নিজের ছুটন্ত পা জোড়াকে অপ্রস্তুতভাবে থামাতে গিয়ে ছেলেটা মুখ থুবড়ে পড়েছে রাস্তায়। রাত্রিও আকস্মিকভাবে তার সামনে পড়ে ভড়কে যায়। তবে আসল ভয়ের ব্যাপার সেটা নয়। ছেলেটার পিছনে যে আরও একদল সন্ত্রাসীর মতো ছেলেগুলো ছিল, তারাই ভয়ের মূল কারণ। অনবরত চড় লাথিতে ছেলেটার নাক মুখ কেটে রক্ত বের হলো। তারপরও মারা থামালো না ছেলেগুলো। এক সময় থামলো তারা। কালো শার্ট পরা একটা ছেলে মার খাওয়া ছেলেটার কলার চেপে ধরল। তার চোখ ক্রোধে রক্তিম। বলল, আমার বোন কোথায়? মার খাওয়া ছেলেটা কান্না ভাঙা কণ্ঠে বলল, বিশ্বাস করুন ভাইয়া, আমি জানি না ও কোথায়। ওহ, তুই জানিস না? মিথ্যা বলবি না, একদম মেরে পুঁতে ফেলবো। আমি জানি ওকে তুই নিয়ে গেছিস। আজ সন্ধ্যার মধ্যে ওকে বাসায় নিয়ে আসবি, বুঝেছিস? ছেলেটা কলার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ অবধি সে রাত্রিকে খেয়াল করেনি। এবার তাকালো। এখনো রাস্তায় পড়ে রয়েছে রাত্রি। চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে আতঙ্ক। আশেপাশে ছড়িয়ে আছে সবজি। ছেলেটার চোখ সরু হলো। কয়েক সেকেন্ড সে দেখলো রাত্রিকে। রাত্রি তার দৃষ্টির সম্মুখে ভয়ে আরও সেটিয়ে যাচ্ছিল। চোখ সরালো ছেলেটা। সাথের ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, চল। তারা চলে গেলেই রাত্রি এগিয়ে এলো রাস্তায় পড়ে থাকা ছেলেটার দিকে। আপনি ঠিক আছেন? জি না, আমাকে একটু হাসপাতালে যেতে সাহায্য করবেন? রাত্রির মনে হলো এই মারামারির ভিতরে তার জড়ানো উচিত না, কিন্তু ছেলেটাকে এরকম ফেলে রেখেও তো যাওয়া যায় না। সে একটা রিক্সা ডেকে আনলো। এ রাস্তায় সচরাচর কোনো রিক্সা কিংবা অন্য যানবাহন চলাচল করে না। সে ছেলেটাকে রিকশায় উঠিয়ে দিলেই রিকশা চলে গেল। রাত্রি দুর্বল চোখে তাকালো রাস্তায় পড়ে থাকা সবজির দিকে। খুব যত্নে তুলে নিল সবজিগুলো। এগুলোই তো তাদের রাতের খাবার। সারা পথে ভয়ঙ্কর দৃশ্যটা চোখে ভাসল রাত্রির। এর আগে এমন কিছুর সম্মুখীন সে কখনো হয়নি। ওই ছেলেগুলো কি সন্ত্রাসী ছিল? মার খাওয়া ছেলেটার কি দোষ? বোন নিয়ে কিছু একটা বলছিল, কিন্তু কি বলছিল সে খেয়াল করেনি। সে ছিল ভয়ে তটস্থ। তখন কিছু খেয়াল করার মতো পরিস্থিতি ছিল না। নানাবিধ দুশ্চিন্তা করতে করতে রাত্রি কখন যে বাড়ি পৌঁছে গেল টেরই পেল না। গেট খুলতে গিয়ে লক্ষ্য করল তার হাতের তালু ছিলে গেছে, অথচ সে কিনা যন্ত্রণা অনুভব করেনি। কিন্তু হঠাৎ এখন খেয়াল করায় যন্ত্রণা অনুভব হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! রাত্রি বাজারের ব্যাগ পিয়ারার কাছে হস্তান্তর করার সময় পিয়ারা তার হাতের ক্ষত লক্ষ্য করলেন। আঘাত পেলে কিভাবে? পড়ে গিয়েছিলাম। পিয়ারার ইচ্ছা হয় রাত্রির হাত ধরে ক্ষতটা ভালোভাবে দেখতে, যত্ন করে আঘাতের স্থানে ব্যথানাশক লাগিয়ে দিতে, কিন্তু তিনি কিছুই পারেন না। সন্তানদের সামনে কুণ্ঠাবোধ করেন, কারণ তিনি এখনও নিশ্চিত না সন্তানের মনে তার জন্য কেমন স্থান গঠিত। শুনতে হয়তো অবাক শোনাচ্ছে, 9 বছরে সে এটা কিভাবে নিশ্চিত না হয়ে পারে। অবাক হলেও এটাই সত্যি। সে তো সৎ মা। সৎ মাকে সহজে কেউ আপন ভাবতে পারে না।
বসার অথবা কোনো শোবার ঘর থেকে হঠাৎ বাকবিতণ্ডার আওয়াজ ভেসে এলো। রাত্রি দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখানে। শ্রাবণী এবং মিথিলা কোনো কিছু নিয়ে ঝগড়া করছে। কি হয়েছে জানতে চাইলেই মিথিলা বলল, কি হবে আবার, তোর সঙ্গে থেকে থেকে বেয়াদবটা আরও বেয়াদবি শিখেছে। ওর ভালো চাইলে তুই আর ও একসঙ্গে এক রুমে থাকিস না। ঠিক আছে, আজ থেকে তাহলে আমি তোমার সঙ্গে থাকবো, শ্রাবণী বলল। সে জানে মিথিলা তাকে কখনোই নিজের সঙ্গে থাকতে দেবে না, আর দিলেও সে কখনো থাকবে নাকি। মিথিলা বলল, ভাবলে কি করে তোর মতো বেয়াদবকে আমি আমার সাথে রাখবো? বসার ঘরে বিছানা পেতে শুবি তুই। শ্রাবণীর ভীষণ রাগ হলো। বলল, আমি কোথায় শোবো না শোবো সেটা তুমি বলার কে? নিজের থাকা নিয়ে ভাবো। রাত্রি ধমকে উঠল, শ্রাবণী মুখে মুখে তর্ক করছো কেন? মিথিলার চোখে অশ্রু এসে ভিড় জমিয়েছে। কখনো কখনো সে অল্পতেই আবেগী হয়ে ওঠে, কেঁদে ভাসায়। সে হঠাৎ রাত্রির দিকে তাকিয়ে বলে উঠল, ও তাহলে এই সব শেখাস ওকে? রাত্রি অবাক হয়ে গেল। মিথিলা বলল, আমি এখানে এসে থাকছি বলে আমি তোদের চোখের বিষ হয়ে গেছি, তাই না? থাকবো না এই বাড়িতে, দেখি আমি মরে যাই কি না। মিথিলা দ্রুত পায়ে রুমে ঢুকে দরজা আটকালো। সে যে এখন অনেকক্ষণ ধরে কাঁদবে সেটা কারো অজানা নয়। রাত্রির রাগ হলো শ্রাবণীর উপর। ওর পিঠে একটা থাপ্পড় মেরে বলল, এটা কি করলে তুমি? কি করেছি? সে আসলো কেন শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করতে? সে যে আমাদের বোন সেটা তুমি ভুলে গেছো? কেন শুধু শুধু তর্ক করলে? বোন হয়ে সে পাশের বাসার চাচিদের মতো আচরণ করে। সে আমাকে পছন্দ করে না। কোনো বিষয় উঠলে অযথা তোমার নামে দোষারোপ করে। এগুলো বোনের নমুনা? সে সব সময় এমন ছিল। তবুও আমাদের বোন, বোনদের প্রতি বোনদের হৃদয়ে অদৃশ্য একটা টান থাকে, যেটা তারও আছে, তোমারও আছে। শ্রাবণী ফট করে বলল, তার জন্য আমার হৃদয়ে কোনো টান নেই, বলে বেরিয়ে গেল ঘর থেকে। এই যে একটু দাঁড়ান না। ছেলেটার মাঝে দাঁড়াবার কোনো লক্ষণ নেই। সে হাঁটছে তো হাঁটছেই। রোশনি এবার আরও জোরে ডাকলো, আপনি কানে কম শোনেন? দাঁড়ান। আশ্চর্য, ছেলেটা দাঁড়াচ্ছেই না। রোশনির মাঝে জিদ চাপল। ছেলেটাকে সে দাঁড় করিয়েই ছাড়বে। লিচুর প্যাকেট থেকে একটা লিচু বের করে সেই ছেলেটার দিকে ছুঁড়ে মারল। লিচুটা গিয়ে ঠিক ছেলেটার পিঠ বরাবর লাগলো। সঙ্গে সঙ্গে দাঁড়ালো ছেলেটা। পিছনে ফিরে পিঠে কি পড়েছে খুঁজল। দেখতে পেল একটা লিচু পড়ে আছে। সে এবার রোশনির দিকে তাকিয়ে বলল, এটা আপনি মেরেছেন? রোশনি এগিয়ে আস্তে আস্তে বলল, জি। বেয়াদবের মতো কারো গায়ে লিচু ছুঁড়ে মেরেছেন, আবার অকপটে বলছেনও? রোশনি অয়নের সামনে এসে থামল। বলল, সরি, আমি আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি শুনতেই পাচ্ছিলেন না, তাই। তাই বলে এমন করবেন? একজন অপরিচিত মানুষের গায়ে লিচু ছুঁড়ে মারবেন? সরি বললাম তো, এখন কি পা ধরে মাপ চাইতে হবে? রোশনি রাগল। ডাকছিলেন কেন? রোশনি রাগ গুড়িয়ে হঠাৎ আবার হাসল। বলল, আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম আপনি একজন বেয়াদব। অয়নের চোখ শুরু হলো বিস্ময়ে, পর মুহূর্তে রাগ। কি বলছেন আপনি? জি, ঠিক বলছি। আপনার চোখ দুটো ছোট ছোট। ছোট চোখের ছেলেরা বেয়াদব হয়। আমার বাবা তো বুঝতে পারেনি, তাই আপনার কাছে সাহায্য চেয়ে বসেছিল। অয়নের মনে হচ্ছে তার সামনে কোনো পাগল দাঁড়িয়ে আছে, কিংবা মানুষকে হাসায় এমন কোনো কার্টুন। কথা নেই বার্তা নেই, কোত্থেকে এসে বলছে আপনি বেয়াদব। অয়ন জানতে চাইল, আপনার বাবা কে? আমার বাবাকে আপনার মনে নেই? মিস্টার ফারুকি হাসান। ওই যে আপনাদের পাশের বাড়িতে যারা নতুন এসেছে, আমি সেই পরিবারের একজন। অয়নের মনে পড়ল, বলল, তাহলে এখন আমি কি করতে পারি? না, আসলে আমি ভাবতেই পারিনি সত্যিই ছোট চোখের ছেলেরা বেয়াদব হয়, কিন্তু আপনাকে দেখার পর একদম নিশ্চিত হয়ে গেছি। অয়ন মনে মনে আওড়ালো, পাগল ছাগল, কিন্তু মুখে কিছু না বলেই যাওয়ার জন্য ঘুরল। তবে হঠাৎই পিছন ফিরে তাকালো আবার। মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তো বলতে হয় আপনি আমার চেয়েও বেশি বেয়াদব। আপনি কি এটা আমার চোখ ছোট সেজন্য বলছেন? যাদের চোখ ছোট তারা বেয়াদব হয়, এই রুলস যদি ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে না? অয়ন বুঝতে পারছে না সে একটা পাগলের সঙ্গে কথা বলে কেন সময় নষ্ট করছে। সে আর কিছু বলল না, ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। রোশনি মনে মনে ভাবল, ওয়াও, ছেলেটা তো আসলেই বেয়াদব। কোনো বিদায় শব্দ উচ্চারণ না করেই চলে যাচ্ছে।
এনামুল শিকদার বাড়ি ফিরেছেন। আজ কাজের প্রয়োজনে তাকে দূরে কোথাও যেতে হয়েছিল, তাই ফিরতেও রাত হয়ে গেছে। একটা শাড়ি কিনেছেন তিনি প্রিয়ারার জন্য। প্রিয়ারা শাড়ি দেখে খুশি হওয়ার বদলে চিন্তিত স্বরে বললেন, এটা কি করেছেন? শুধু শুধু খরচ করেছেন কেন? এনামুল শিকদার প্রিয়ারার পরনের শাড়ির দিকে তাকালেন। রং মলিন হওয়া পাণ্ডুর শাড়ি, কত আগে কিনে দিয়েছিলেন তার মনে পড়ে না। তিনি জানেন শাড়িটা 2 জায়গা দিয়ে ছিঁড়ে গেছে, যেটা প্রিয়ারা সেলাই করে পরছেন সেই কবে থেকে, কিন্তু কখনো বলেনি শাড়ি ছিঁড়ে গেছে। এনামুল শিকদার বললেন, তোমাকে শেষ কবে শাড়ি কিনে দিয়েছিলাম মনে পড়ে প্রিয়ারা? প্রিয়ারা জবাব দিলেন না। এনামুল শিকদারই বললেন, আমার মনে নেই। ছেলে মেয়েদের কিছু কিনে দেওয়া হলেও তোমাকে দেওয়া হয়নি। আসলে তুমি কিছুই পাওনি আমার থেকে, কেবল একটা অভাবী জীবন ছাড়া। না, আমি খুব ভালোই আছি আপনার সাথে। মিথ্যা সান্ত্বনা দিচ্ছ। না, সত্যি বলছি। এনামুল শিকদার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি বুঝি প্রিয়ারা, তোমার কষ্ট হয়, ছেলে মেয়েগুলোরও কষ্ট হয়, কিন্তু কি করব বলো? আমার সামর্থ্য নেই তোমাদের ভালো রাখার। টাকার অভাবে মেজো মেয়ের বিয়ে দিতে পারছি না, ছেলেটার লেখাপড়ার খরচ ঠিকঠাক দিতে পারি না, হাত খরচ দিতে পারি না। আজকালকার দিনের ছেলেদের নিত্য কত হাত খরচ জানো তো? অথচ আমি কি দিই ওকে? ছোট মেয়েটা খুব অভিমানিনী, এখনও তেমন বড় হয়নি তো, সবাই মুখ বুজে সব মেনে নিলেও ওর মানতে কষ্ট হয়। এনামুল শিকদারের চোখে জল। প্রিয়ারা বললেন, আজ হঠাৎ আপনি এসব কথা তুলছেন কেন? আজ অফিসে ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম। স্যার বললেন, ফিরে যদি আবারও ভুল হয় আমাকে চাকরি ছাড়তে হবে। তার ওই কথার পর খুব চিন্তায় পড়ে গেলাম। ভাবছি সত্যিই যদি এই কাজটাও ছাড়তে হয় তাহলে কি হবে? প্রিয়ারার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো প্রিয়ারা তাহলে কি হবে? প্রিয়ারার বুক কেঁপে ওঠে। তিনি জানেন কি হবে, হয়তো মাথার উপর থেকে ছাদটাই চলে যাবে।